কলকাতা একটা বিদূষকের মতো, একটা ভাঁড়। মানুষ থাকবে, সমাজ থাকবে, অথচ শিল্প থাকবে না। যখন শিল্প করব তখন সব কেউ যেন কোনো প্রশ্ন না করে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে, মানে স্ট্যাচু হয়ে যায়। এবিপি আনন্দ যা, জুকেরবার্গ তাই। যারা কলকাতা শহরে এখন বাংলা থিয়েটার দেখেন এবং বাংলা সিনেমা দেখেন, এবং তাদেরই খানিকটা অংশ বোধহয় সিপিএমকে ভোট দেন। সূচি ঠিক, দারুণ। ইতিহাস এটাকেই সংস্কৃতি বলে দিচ্ছে। এটা এক ধরনের কাউন্টার ফ্যাসিজম নয় তো? ইদানিং কয়েকটা জায়গায় সামান্য কিছু বলতে টলতে যাচ্ছিলাম, আর প্রস্তুত না হয়েই যাচ্ছিলাম। কারণ প্রস্তুতি ব্যাপারটা, আমি যেহেতু দীর্ঘদিন থিয়েটার চর্চা করেছি, আমার চেনা প্রস্তুতি ব্যাপারটা। কিন্তু আমার মনে হচ্ছিল যে প্রস্তুত হয়ে গিয়ে বড্ড বেশি হচ্ছে, প্রস্তুত না হয়ে গিয়ে যা মনে আসে, মুখে আসে, সেগুলোই বলি। বলে বলে কয়েকটা জায়গায় গিয়ে বলেছি। তখন আমার গিয়ে মনে হলো যে না, এটা একটু বেশি ন্যালা খেপাদের মতো হয়ে যাচ্ছে, মানে কোন কথা থেকে কোন কথায় চলে যাচ্ছি সেটা বুঝতে পারছি না। তা আজকে ভাবলাম যে তাহলে একটু সামান্য যদি প্রস্তুত হয়ে যাওয়া যায়, সেটা আরো বড় কেলেঙ্কারি করলাম। তার কারণ মানে প্রস্তুত হতে গিয়ে দেখলাম জিনিসটা, আমি যখন কিছু নোট টোট নেওয়ার চেষ্টা করছি তখন আমার কনফিউশন, আমার বিভ্রান্তি, এগুলো সব আরো চওড়া হচ্ছে, মানে আরো দীর্ঘ হচ্ছে আর কি। দেখুন, এমনিতে 20 শতক 21 শতকের কনফিউশনটা বিরাট ঝামেলার কিছু নয়। আমি আপনাকে একটু আগের একটা মুহূর্তের উদাহরণ দিয়ে শোনাচ্ছি। ধরুন, অভিকবাবু একজন শিক্ষক মানুষ, তিনি আরেকজন শিক্ষিকার ইতিহাস চর্চার একটি বিশ্লেষণ করছেন দর্শকের সামনে। আর আমাদের যিনি যন্ত্র নিয়ন্ত্রণের দায়িত্বে যে ভাইটি আছেন, তিনি আমাকে এসে বলছেন, এটা লাগিয়ে দিন, এটাই ওখানে লাগিয়ে দিন, এটাই মোটামুটি 20 শতক আর 21 শতকের তফাৎ। তো মানে বেশি আমি তাত্ত্বিক কথা বলতে পারবো না। আর একটা হচ্ছে যে আমি যেহেতু, আমাকে থিয়েটারের জায়গা, আমি যদি এখন থিয়েটার করি না, আমার এখন ঘোরা করতে ভালো লাগছে না বলে আমি করি না, কিন্তু সত্যি আমি আমার থিয়েটারের কেরিয়ার বা আমার থিয়েটার থেকেই যে আমার সমস্ত চর্চার জন্ম, সেটা আমি অস্বীকার করতে পারি না। এবং অর্ক আমায় বলেও ছিল যে মঞ্চ থেকে যদি কিছু একটু বলতে পারেন। আমি বহু পুরনো একটা বই আজকে খুললাম, এবং সেটা শম্ভুমিত্রর লেখা সন্মার্গ সপর্যা, আপনারা অনেকেই জানেন। তার থেকে দুটি জায়গা আমি পড়বো একটু, এবং সেখান থেকে আমি আসলে যেগুলো বলতে চাই বা আলোচনা করতে চাই, সেইগুলোতে আমি আশা করছি আমি যেতে পারবো। আর যদি মানে আমার কথায় কারো কোনো রকমের আঘাত লাগে, তাহলে আমাকে একটু ক্ষমা ঘেন্না করে দেবেন। এই লেখাটি শম্ভুবাবুর, এই সন্মার্গ সপর্যার একেবারে প্রথম যে প্রবন্ধটি, সেখানে লেখা। তার প্রথম প্রবন্ধটির নামই হচ্ছে নিবারণ পণ্ডিত। আমি মাঝখানের হঠাৎ করেই একটা অংশ থেকে পড়া শুরু করছি। একটা টেবিল, এখানে যিনি বর্ণনা দিচ্ছেন তিনি লেখক নিজে, শম্ভুবাবু নিজে। একটা টেবিলের সামনে বসে জনা কয়েক লোক নতুন কি একটা ফিল্ম এসেছে তারই আলোচনায় মুখর। চা সহ ময়রার দোকানের মাটিতে গাঁথা দেয়ালের গায়ে বিগত বহু ফিল্মের সচিত্র পোস্টার। শীতের প্রারম্ভের শুকনো রোদ্দুর মফস্বল শহরের রাস্তাটাকে আরো শুকনো আর ময়লা করে রেখেছে। তারই ওপারে টিনের চালা মাথায় দেওয়া একটা সাদা দেওয়ালের নতুন বাড়ি, বায়োস্কোপের। নিবারণবাবু আস্তে আস্তে বললেন, এইখানে যারা সাইকেল রিক্সা চালায় তারাই গত 3-4 বছরের মধ্যে ভয়ঙ্কর বায়োস্কোপের পোকা হয়ে উঠেছে। সবটা হয়তো বোঝে না, কিন্তু ভালো লাগে বলে ক্রমশ বুঝছে। ফিল্মে যদি কোনো রসিকতা শোনে তো নিজেদের মধ্যে সেটা খুব চালায়। নজর করে শুনবেন। বৈরীভাবে ঈশ্বরের সাধনা করার সময় ভক্ত প্রতিনিয়ত আশা করে যে তার স্পর্ধিত মূর্খতা ঈশ্বরকে জাগ্রত করবে, সত্যকে পুনঃপ্রতিষ্ঠিত করবে। তাই বুঝি বললাম, কিন্তু সে সমস্ত তো মুনাফালোভী ব্যবসাদারদের কাণ্ড। রুচিকে বিকৃত করবার, মনকে হীন করবার একটা পাইকারি দরে আয়োজন। তার সাফল্য মানে তো শিল্পের শ্বাসবন্ধ, অর্থাৎ গেল সে বেচারা। নিবারণবাবু অবাক হয়ে তাকালেন আমার দিকে। আমি আরো বুঝিয়ে বললাম, অর্থাৎ এই বিকৃত রুচির পরিবেশনে অভ্যস্ত হয়ে শেষে এমন একদিন আসবে যেদিন সত্যকার শিল্পের ব্র্যাকেটে হঠাৎ একটু লজ্জিত হয়ে পাল্টে বললাম, মানে শিল্পেরই কোনো আবেদন থাকবে না জনসাধারণের মনে, শিল্প থাকবেই না।
যেন বিহ্বল হয়ে তাকিয়ে রইলেন নিবারণবাবু কিছুক্ষণ, পরে কি যেন বলতে গেলেন, কিন্তু তখনই মন পাল্টে আবার তাকিয়ে থাকলেন চায়ের বাটির দিকে। মরিয়ার মতো যেন হয়ে আমি আবার প্রশ্ন করেছিলাম, যদি এই কথা বলি কি উত্তর দেবেন আপনি? এর উত্তরে নিবারণবাবু কি বলেছিলেন তা আমার যথাযথভাবে মনে নেই, কারণ তখন আমার হঠাৎ অত্যন্ত হতাশ লেগেছিল। মনে হয়েছিল যে পেলাম না, উত্তর পেলাম না। তর্ক ছেড়ে নিবিষ্ট হতে চেয়েছিলাম চায়ের মধ্যে। কিন্তু কয়েকদিন পর থেকে ক্রমশ তার এক একটা কথা যেন ভাঙা ভাঙা ভাবে জাগতে লাগলো। সেগুলোই বলি। তিনি যেন বলেছিলেন, মানুষ থাকবে, সমাজ থাকবে, অথচ শিল্প থাকবে না। এ আপনি কি বলছেন? তারপর কি যেন বলতে বলতে বলেছিলেন, কোলের উপর বসলেই তো আর আপন হওয়া যায় না। আসলে মানুষের ভালোবাসাটা তো বুঝতে হবে, মানুষগুলোকে তো জানতে হবে। যেটা তার ভালো লাগে সেটা অত সহজে উড়িয়ে দিলে মানুষটাকে আপনি চিনবেন কি করে? আপনার সুখ দুঃখ যদি লোকের সুখ দুঃখ হয় তবে আপনার কথা তারা শুনতে বাধ্য। তবু যদি না শোনে তাহলে আপনার মধ্যে নিশ্চয়ই কোথাও মিথ্যে আছে। এই কথাটা বলবার সময় তার মুখ যেন প্রদীপ্ত হয়ে উঠেছিল, কিন্তু আমার বোধহীন চোখ দেখেই বোধহয় ধীরে ধীরে নিভে গেলেন। আস্তে আস্তে বললেন, আমি আপনাকে বোঝাতে পারছি না। এটা আমি কোনোদিনও ভুলিনি। এই অংশটি এবং একদম শেষের আরেকটি অংশ একটু পড়ে শোনাই। এমনি করেই দিন দুই কাটলো। সেদিন পড়ন্ত বিকেলে বাড়ির পেছন দিকের বারান্দায় আমাদের আড্ডা জমেছে। নিবারণবাবু ও তাঁর গাঁয়ের সুফিউদ্দিন, হাজং কাঙাল দাস তার একজন সঙ্গী। গান চলেছে নানা প্রকার, হাজংদের পাহাড়ি গান, ময়মনসিংহের ফোক অপেরা। খুব জমেছে মজলিস। এমন সময় সুফিউদ্দিন বলে উঠলেন, আর ওই গানটাও চমৎকার, বলেই শুরু করে দিলেন, আয়রে মোরা ফসল কাটি। তারা গান গাইছেন আর আমি যেন মনে মনে একদম কাঁটা হয়ে আছি, কি হবে, মানে কি বলবে না বলবে। গান শেষ করে তারা ভূয়সী প্রশংসা করলেন গানের কথার, গানের সুরের, কিন্তু ভুলেও একবার সেই গণসঙ্গীতের কথা উচ্চারণ করলেন না। ভুলেও একবার বললেন না যে অমুক লোক এর কিছুটা পরিবর্তন করে বেঁধেছেন। কৃতজ্ঞতায় আমার প্রায় তখন চোখে জল আসার অবস্থা। বললাম, জানেন এটা আমাদের রবিবাবুর লেখা। দেখলাম তাও তারা জানতেন না। হঠাৎ একটু তজরুবার স্পৃহা জাগলো আমার। বললাম, আমি একটা আবৃত্তি করবো, শুনবেন? তারা ভালো করে রাজি হওয়ার আগেই শুরু করে দিলাম আবৃত্তি। একটা নয়, পরপর দুটো। একটির নাম প্রশ্ন, অপরটি সুপ্রভাত, রবীন্দ্রনাথেরই। এরপর যা বলবার তা লিখে বোঝবার ক্ষমতা আমার নেই। হাত মুখ নেড়ে নিজের উত্তেজনা দিয়ে বহুবার বোঝাতে চেয়েছি নানা বন্ধু বান্ধবকে। হয়তো খানিকটা পেরেওছি, কিন্তু লিখে বোঝানোর কায়দা যে অন্য। মনে করুন, বহুদিন অন্ধকারায় থাকার পর হঠাৎ যখন একদিন জং ধরা বিরাট লোহার কপাট দুটো খুলে গিয়ে চোখের সামনে একটা ঝলমলে পৃথিবী প্রকাশ পায়, তখন কি ভাব আসে কয়েদির চোখে। তার চোখ যখন চৌকাঠের বিবর্ণ অসুস্থ ঘাসগুলো ছাড়িয়ে অজস্র সবুজ একটা অজস্র আকাশে গিয়ে পড়ে, তখন কিসের ছোঁয়াচ লাগে তার দৃষ্টিতে। এরকম চাউনি এর আগে আমি কখনো দেখিনি। পরে দেখেছি মাহেশের রথতলার মাঠে বাঙালি মজুরের চোখে, দেখেছি যাদবপুর ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্রের চোখে, দেখেছি কার্শিয়াংয়ে মৃত্যু অবিশ্বাসী তরুণ যক্ষা রোগীর চোখে, দেখেছি আর প্রতিবার মনে পড়েছে নিবারণবাবুর কথা। এইসব মুহূর্তে আমি চিনেছি আমার দেশের লোককে, চিনেছি আর বারে বারে শ্রদ্ধায় অবনত হয়েছি। প্রায় অর্ধস্ফুট স্বরে নিবারণবাবু জিজ্ঞাসা করলেন, এ কার লেখা? বললাম, রবীন্দ্রনাথের, আমাদের রবিবাবুর। এসব কথা কেউ আমাদের এতদিন বলেনি কেন? এসব আমরা শুনিনি কেন? এ কথার উত্তর দেওয়ার দায়িত্ব তো একা আমার নয়, আমাদের প্রত্যেক ভদ্রলোকের। কিন্তু আমি চুপ করে থাকলাম। নিবারণবাবু বললেন, আমাকে এই দুটো লিখে দিন তো কাগজে। বললাম, হয়তো দু এক জায়গায় আমার একটু ওলট পালট হবে, তার চাইতে থাক, আমি কথা দিচ্ছি কলকাতায় পৌঁছেই আমি আপনাকে সঞ্চয়িতা একখানা পাঠিয়ে দেবো, তাতে অনেক কবিতা পাবেন। অবাধ্য ছেলের মতো ঘাড় বাঁকিয়ে তিনি বললেন, না সে তো দেবেনি, কিন্তু এই দুটো কবিতা আপনি এখনই লিখে দিন। সেদিন রাত্রে জনা তিনেক বন্ধু শেরপুর থেকে ফিরলেন অনেক দেরি করে, মধ্যরাত্রে। কিছুটা গল্পগুজব করে কলঘরে যাওয়ার জন্য ভিতরকার বারান্দায় পা দিয়েই থমকে গেলাম। শীতের রাত, চতুর্দিক নিঝুম, উঠানের ওপাশে গাছগুলো যেন একটা কালো দেয়ালে সেঁটে আছে, পৃথক করে বোঝা যায় না এক ফালি চাঁদ আকাশে আছে কি নেই। আর এদিকে একটেরে যে ঘরটায় নিবারণবাবু ও সুফিউদ্দিন শুতেন, সেখানে ক্ষীণ একটা আলো জ্বালিয়ে এই শীতের মধ্যরাত্রে গেঁয়ো কবি নিবারণ পণ্ডিত আমারই লেখা কাগজ দুটোর উপর হুমড়ি খেয়ে গুনগুন করে পড়ে যাচ্ছেন। স্পষ্ট শুনতে পেলাম পড়ে যাচ্ছেন, রুদ্র তোমার দারুণ দীপ্তি এসেছে দুয়ার ভেদিয়া।
উঠোনের অপর পাশের জমাট বাঁধা অন্ধকারে গাছগুলোর অবয়ব যেন একটু একটু করে স্পষ্ট হয়ে উঠেছে, আর সেইখানে দাঁড়িয়ে আমার বোধের নতুন পর্যায় শুরু হলো। এইটা 1943 সালে লেখা শম্ভু মিত্রর। গ্রামে এখনো এরকম নিবারণবাবুরা আছেন, শহরে আর শম্ভুবাবুরা নেই। এরপর যখন শম্ভুবাবু নিবারণ পণ্ডিতের সঙ্গে দেখা করতে গেছেন, তার খোঁজে তিনি ময়মনসিংহ অঞ্চলের গ্রাম্য কবি কোচবিহারে ছিলেন, তখন মারা গেছেন, নিবারণ পণ্ডিত মারা গেছেন। এখান থেকে আমি যে আলোচনাটাতে ছোট করে আসতে চাইবো সেটা হচ্ছে যে আমি বাইরে থেকে এসেছি, কলকাতার বাইরে থেকে, মেদিনীপুর শহর থেকে, খুব দূরে নয়, 3.5 ঘন্টা সময়। আমি আজকে ভাবার চেষ্টা করছিলাম যে কলকাতা জায়গাটা কি। মানে এখানে প্রথমেই একটা সাবধান বাণী বলে রাখি যে বিশ্ববিদ্যালয় ব্যতি রেখে কিন্তু কলকাতাকে বুঝতে হবে। মানে কলকাতা মানেই কিন্তু শুধু প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয় নয়। বিশ্ববিদ্যালয় মানে আসলে প্রেসিডেন্সি, যাদবপুর বিশ্ববিদ্যালয়, অন্যান্য নানা স্কুল কলকাতার ইতিহাসে ঢুকে পড়লেই ইতিহাসটাকে খুব এক টেরে এক পেশে অসম্ভব ঝাঁ চকচকে একটা কলকাতা মনে হয়। কিন্তু কলকাতা তো মুটেদেরও, মজদুরদেরও, যখন কলকাতায় বন্দর ছিল বা এখনো আছে, বিভিন্ন রকম ক্লাসের শ্রমিকদেরও, কলকাতা কবিদেরও, কলকাতা ম্যাথরদেরও, কলকাতা কাবুলিওয়ালাদেরও, কলকাতা নর্থদেরও, কলকাতা অভিনেতাদেরও, কলকাতা সকলের, যারা বাড়িতে বাড়িতে কাজ করতে যান, কলকাতা সকলের। কিন্তু দীর্ঘদিন ধরে আমরা যদি কলকাতার এই স্নায়বিক ইতিহাসটা ধরার চেষ্টা করি, যেটা মূলত নট ঐতিহাসিক, প্রাবন্ধিক, অভিনেতা, পরিচালক, কবিদের দিয়েই তুলে ধরা হয়েছে। সব দেশেই তাই হয়েছে। কেউ তো কোনোদিন ম্যাথরকে জিজ্ঞেস করতে যায় না তুমি তোমার শহরটা নিয়ে কি বুঝছো, তাহলে সে বলবে অনেক ময়লা, পরিষ্কার করতে হবে, সময় কম, কাজ বেশি। সে তো আর কলকাতা নিয়ে কোনো আলাদা কোনো একটা বিরাট কথা বলতে পারবে না, সে কমিউনিস্টরা যাই বলে থাকুক না কেন। তাতে করে যেটা হয়েছে, কলকাতা নিয়ে যখন যারা এসেছেন, বিশেষ করে এখন এই প্রবণতাটা বেড়ে গেছে। একটা তো আছে, ধরুন বম্বে থেকে, ওই 80 সাল থেকেই আমি ছোটবেলা থেকে শুনে আসছি, বম্বে থেকে কয়েকজন লোক আসেন আর বলেন হ্যাঁ রসগোল্লা খুব ভালো লাগে, ট্রাম, ট্যাক্সি ফ্যাক্সি এসব বলেন, গ্রিন টি ছাড়া কিচ্ছু খান না, কিন্তু ওই ক্যামেরায় ছবি তোলার জন্য এজেন্সিকে টাকা পয়সা দিয়ে একটা করে রসগোল্লা খাওয়ান। একটা কলকাতার চেহারা এরকম করে দাঁড় করানো হয়েছে যে কলকাতা এক ইন্টেলেকচুয়ালি, স্নায়বিকভাবে একটি অতি পবিত্র স্থান। আমি আমার সামর্থ্য, আমার ক্ষুদ্র জ্ঞান অনুযায়ী এবং মূলত ধারণার বশবর্তী হয়েই আমি একটু ডিফার করতে চাইবো। আমার মনে হয় কলকাতা একটা বিদূষকের মতো, একটা ভাঁড়, বা একটা খুব দোর্দণ্ড প্রতাপ রাজনৈতিক চেলার মতো, বা একটা রাজনৈতিক কর্মীর মতো, যে সবসময় একটা গ্র্যান্ড ন্যারেটিভকে ধুয়ো দিয়ে গেছে, নিজে কখনো কোনো ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করেনি। আমি এটা সমগ্র বাঙালি জাতিকে নিয়ে বলতে পারি, কিন্তু বলবো না, কারণ আমার যে কিঞ্চিত গ্রাম ভ্রমণ এবং আমার শুরুতে নিবারণ পণ্ডিত এবং শম্ভু মিত্রের যে দুটি অংশ পড়ে শোনানো, সেটার উদ্দেশ্য এটাই। 2025 সাল বা 20 শতক, মানে 21 শতকের গোড়া থেকেই, বা হয়তো স্বাধীনতার পরবর্তী সময় থেকেই সমস্ত প্রান্তিক শিল্প চর্চা কলকাতায় এসে জুটতে শুরু করেছে। লিটল ম্যাগাজিন সব হয়েছে, মফস্বলে হয়েছে, জলপাইগুড়িতে হয়েছে, মেদিনীপুরে হয়েছে, সব জায়গায়। যত দিন যাচ্ছে, মানে ধরুন এখন মেদিনীপুর শহরে যে বইমেলাটা হয়, সেটা করে মেদিনীপুর শহরের সমস্ত প্রমোটাররা। আগে করতেন যারা প্রফেসর, কবি, তারা। এখন প্রমোটাররা করেন, আমার তাতে কোনো আপত্তি নেই, কারণ এখন প্রমোটাররাই সব। মানে ধরুন এখন রবীন্দ্রনাথকে রাখবে কে? এখন তো আর রবীন্দ্রনাথকে প্রমোটাররা ছাড়া কেউ রাখবে না। এখন যদি প্রফেসররা বলেন আমরা রাখবো, ওদিকে যান, বয়স হয়েছে, এগুলো তো এখন প্রমোটাররাই রাখবে। ফলত এখন বইমেলাটা প্রমোটাররা করেন। আগে ছিল, কিন্তু যত মফস্বল জেলাতে বিভিন্ন প্রান্তিক শিল্পচর্চা সংকুচিত হতে হতে এসেছে, তারা সবাই ভিড় জমিয়েছে কলকাতায়। না, কলকাতায় না অনেকগুলো ঠেক আছে। কলেজ স্ট্রিটটা এখনো ওরকম আছে, ওই জায়গাটাও ভালো, ওই কেবিন আছে একটা, ওইখানে ফিশ ফ্রাইটা এখনো একই রকম আছে, ওই চাটা প্রায় বাদলবাবু যখন খেতেন তখন যা ছিল এখনো তাই আছে, বলে বলে কলকাতায় সে দিয়েছেন সবাই। হ্যাঁ, আর দেখা যাচ্ছে সময়ের নিরিখে
যে কলকাতা আসলে কোনোদিন প্রান্তিক শিল্প চর্চার জায়গা হতে পারে না, কারণ কলকাতাতে কোনোদিন কোনো সংঘ টেকেনি, গণনাট্য সংঘ টেকেনি, অন্য কোনো সংগঠন টেকেনি। কলকাতায় একটাই স্থায়ী সামাজিক চর্চা দীর্ঘদিন টিকেছে, সেটা সোনাগাছি। ওই একটি স্থায়ী সামাজিক চর্চা যেটা একেবারে স্বাধীনতা পূর্ববর্তী সময় থেকে আজ পর্যন্ত হয়ে এসেছে। আর কোনো চর্চাই কিন্তু কমিউনিস্ট ইডিওলজি টেকেনি, গণনাট্য টেকেনি, গণসঙ্গীত টেকেনি। রবীন্দ্রনাথ নিজেও তার যে স্থায়ী চর্চার পরিকল্পনা, শিক্ষা চর্চা, সেটা মূলত কলকাতার বাইরে গিয়ে প্রতিষ্ঠিত করেছেন। সেটা জায়গার সমস্যার কারণে নাকি উনি গ্রাম্য সমাজেই চলে যেতে চেয়েছিলেন, এখানে আরো পণ্ডিত ব্যক্তিরা আছেন, তারা বলতে পারবেন। কিন্তু আমি বহু ভেবে দেখেছি যে কলকাতাতে যা যা হয়েছে, যা যা আমাদের আজকের দিনের চোখে আধুনিকতার মরীচিকা সৃষ্টি করেছে, সেইগুলো সবই কলকাতা বারবার বলার চেষ্টা করেছে না এটারই শহর। মোটেও আমার তা মনে হয় না। এটা হচ্ছে একটা বিদূষকের মতো শহর, যে যখন রাজা হয় তখন তার হয়ে ভাড়ামি করে। মানে ধরুন, যখন ব্রিটিশ থেকেছে তখন ব্রিটিশকে বলেছে, বাবু আমি আপনাদের সঙ্গে ব্যবসা করব। তারপরে যখন কংগ্রেস এসেছে, যখন মহাত্মা গান্ধী এসেছেন, তখন জওয়াহরলাল নেহরু এসেছেন, তখন তাদের মতো। যখন জ্যোতি বসু এসেছেন তখন মানে কমিউনিস্ট, সবাই কমিউনিস্ট হয়ে গেছেন। লোকাল কমিটিতে সবাই তখন যান। মমতা ব্যানার্জি আসার পর সবাই মমতা ব্যানার্জির যাও বাংলা পড়েন। ফলত মানে আমি বলছি, শহরটার মধ্যে একটা অদ্ভুত অ্যাডপ্টেবিলিটি আছে, শহরটার কোনো অরিজিনালিটি নেই। অরিজিনালিটি বলতে যেগুলো আছে, ওই বম্বের লোকেরা যেগুলো বলে ট্যাক্সি, ট্রাম, রসগোল্লা। আর ট্রামটা উঠে গেছে, ট্যাক্সিটা উঠে যাবে, রসগোল্লা থাকবে এখন যদিও কৌটোতে পাওয়া যায়। তো আমার মনে হয় যে এই নাটক, সিনেমা এবং সংস্কৃতি চর্চা, আমি সাহিত্যের লোক নই, আমি সাহিত্য নিয়ে বিশেষ কিছু বলতে পারবো না। নাটক সিনেমার ক্ষেত্রে বলতে পারি, সেটা হচ্ছে কলকাতার নাটক সিনেমা চর্চা কিন্তু আদতে অনুসারী। কারণ কলকাতায় অরিজিনাল কোনো ধরনের আখ্যান, শিল্প আখ্যান কি করে তৈরি হবে? কারণ কলকাতা তো এরকমই একটা জায়গা, শিল্প আখ্যান তো রচিত হবে মালদায়, মুর্শিদাবাদে, ময়মনসিংহে, মেদিনীপুরে, যেখানে কৃষিকাজ হয়, যেখানে আমরা যাকে লোকশিল্প বলি, সেখানে তৈরি হবে। এই যে ধরুন, আজকে সবাই ভালো অভিনয় বলতে বোঝে যে তোমার অভিনয়টা ভাই ইরফান খানের মতো হলো কিনা, ইরফান খান আসার আগে বুঝতো মার্লন ব্র্যান্ডোর মতো করে হলো কিনা। তারপরে দেশে একটা জাতীয়তাবাদী হাওয়া অনেকদিন ধরে বইছে, তখন দেশের অভিনেতাদের একটা মনে করার হয়েছে। তো মূলত বিদেশি অভিনেতা বা যে দেশি অভিনেতা বিদেশি অভিনেতাদের মতো অভিনয় করছে, তাদেরকেই আইডল ধরে চলার একটা প্র্যাকটিস। এই আমাদের সেই গেরাসিম স্টেফানোভিচ লেবেদেভ এখানে এসে, রাশিয়ান বাবু এখানে এসে ব্রিটিশ থিয়েটার করলেন। তারপর থেকে আমাদের থিয়েটার এবং বাংলা থিয়েটারের ইতিহাসকাল অনুযায়ীও কিন্তু সেটাকেই শুরু ধরা হয় 1795 লেবেদেভের থিয়েটার। তার আগে কিন্তু বাঙালি লোকেরা উত্তর কলকাতায় এনভায়রনমেন্টাল থিয়েটার করেছে। সেখানে কোনো সাহেব শুভরা নিমন্ত্রিত ছিলেন দর্শক হিসেবে, সাহেব শুভরা কিন্তু সেই থিয়েটার পরিকল্পনা করেননি, সেটা করেছেন একেবারেই বাঙালি লোকেরা। কিন্তু সেই থিয়েটারটা কেন জানি না চললো না, মানে সেটা করেছে আসলে দুজন বাঙালি করেছে। তো একটা যদি উইল বা একটা স্মিথের বুদ্ধি যদি এখানে থাকতো, তাহলে হয়তো ব্যাপারটা ভালো হতো। এবার উইল স্মিথ, হেনা তেনা যারা করেছে, তাদের ব্যাপারটা নিয়েছে বাঙালি। ফলত কলকাতার নিজস্ব কোনো শিল্প চর্চা নেই। কলকাতা থিয়েটার, কলোনিয়াল থিয়েটারে কলকাতা ফলো করেছে, আমরা সেই থিয়েটারই চর্চা করে এসেছি। কলকাতার সিনেমা মূলত ওই মানে ধরুন হলিউড সিনেমা, এই ধরনের সিনেমাকে মানে কলকাতার এখন যে তিনজনের নাম করে খুব মানে প্রচন্ড মানে শুয়েই পড়ে প্রায়। প্রথমত তাদের সময়কালে তো তাদের ছবি দেখেইনি, দুটো ছবি ছাড়া, গোপীগাইন বাঘাবাইন আর হীরক রাজার দেশে। গোপীগাইন বাঘাবাইনের তিনটে ম্যাসিভ ফ্যান্টাসি, বাঙালির আদর্শ জীবনযাত্রা, যে তালি মারলে খাবার আসবে, কোনো কাজ করতে হবে না, আর তালি মারলে বেড়াতে যাওয়া হবে, কোনো টিকিট কাটতে হবে না, কোনো ট্রেনে প্লেনে চড়তে হবে না। আর একটা হচ্ছে যখন শিল্প করব তখন সব কেউ যেন কোনো প্রশ্ন না করে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে, মানে স্ট্যাচু হয়ে যায়। বাঙালির তিনটে সব থেকে বড় অ্যাম্বিশন, খাওয়ার জন্য কাজ নেই, বেড়ানোর জন্য কোনো ঝামেলা নেই, আর শিল্প যখনই করবো তখন সবাই স্ট্যাচু হয়ে যাবে। সেইটা সবাই খুব হু হু করে দেখেছে, হীরক রাজার দেশেও দেখেছে। আর বাদ বাকি ছবিগুলো যারা দেখেছে, যাদের এই ছবিগুলো নিয়ে পরবর্তীকালে আলোচনা করার ছিল এবং এটা বলার ছিল, উনি কিন্তু মহান ছিলেন, আর কেউ দেখেনি। ফলত
এইভাবে ঋত্বিক ঘটক, মৃণাল সেনের কথাও একইভাবে আসে। তারপর বাঙালি যে ছবি বানিয়েছে আমি খুবই স্বর্ণযুগ মনে করি, মানে তপন সিনহা, তরুণ মজুমদার, অজয় কর, অসিত সেনের সময়কে আমি খুবই চমৎকার বাংলা চলচ্চিত্রের সময় বলে মনে করি। এবং তার পরবর্তীকালে আমাদের এখানে আরো নানা সময়ের আপ ডাউনে যে সমস্ত ছবি এসছে, আমি বলতে পারি যে অপর্ণা সেন, গৌতম ঘোষ, অনুপ সেনগুপ্ত, হরনাথ চক্রবর্তী, স্বপন সাহা, পরবর্তীকালে অঞ্জন দত্ত এবং সৃজিত মুখার্জি, কৌশিক গাঙ্গুলি থেকে মায়ে মানে এমন দশা বাঙালি যে আমি ফিল্ম ডিরেকশন করেছি সেটাও দেখেছে লোকে গিয়ে। মানে এইটা থেকেই আপনারা বুঝতে পারবেন আর কি যে কি অবস্থা। এনিওয়ে, দ্বিতীয় কথা হচ্ছে যে আন্দোলন, সাম্প্রতিক একটি আন্দোলন ঘটে গেছে, তপদিদির কথায় সেটিও ঘটেছিল, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আন্দোলন কলকাতার বুকে। কিন্তু যদি আজকে 3 মাস পরে, 4 মাস পরে যদি আজকে আমরা আন্দোলনটার দিকে ফিরে দেখি, তাহলে দেখবেন এই ক্ষেত্রেও সেই তাহরির স্কোয়ারের পিঙ্ক রিভলিউশনের মতো করে সেই যেন জুকেরবার্গ যে আন্দোলনটা বলে দিয়েছেন, সবাই যেন সেইটিই করতে উদ্গ্রীব। সেই কারণে দেখবেন চট করে মধ্যপ্রদেশে কোনো জঙ্গল কাটা হলে সেখানে খুব একটা বিরাট সাধারণ মানুষের আন্দোলন গড়ে উঠছে না, বা বাংলার বুকে ডেউচা পাঁচামিতে কলকাতা থেকে কয়েক লরি লোক চলে যাচ্ছে না, যে নিষিদ্ধ খোলামুখ কয়লা খনির বারণ হওয়া সত্ত্বেও, নিষিদ্ধ হওয়া সত্ত্বেও এখানে এটা কি হচ্ছে, এখানকার প্রান্তিক মানুষদের জীবন বিপন্ন করে। জিনিসটা কিন্তু শ্যামবাজার, গড়িয়াহাট, আমি বলছি মহৎ উদ্দেশ্যেই হচ্ছে, কিন্তু মোটামুটি জুকেরবার্গ যেটা দেখিয়ে দিয়েছে সেইভাবেই হচ্ছে। এবার জুকেরবার্গ তো রিভলিউশনের স্টেক হোল্ডার নয়, জুকেরবার্গ তো ক্যাপিটালিজমের স্টেক হোল্ডার। এবিপি আনন্দ যা, জুকেরবার্গও তাই। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমাদের এই ফলো করাটা, আমরা কিছু না কিছু ফলো করতে করতে চলি, সিনেমার ক্ষেত্রে, নাটকের ক্ষেত্রে, রাজনীতির ক্ষেত্রে, এবং বলা যেতে পারে যে আন্দোলনের ক্ষেত্রেও খানিকটা। এবার আমি আসি নিবারণ পণ্ডিতের আলোচনা থেকে যেটা বললাম, তাহলে গ্রামের লোককে নিয়ে আমরা কি করেছি। আমরা যেটা করেছি সেটা হচ্ছে গ্রামের লোকের জীবন নিয়ে সিনেমা বানিয়েছি, বিদেশ থেকে পুরস্কার পেয়েছি, শহরের লোক বলেছে অসাধারণ গ্রাম্য জীবন, এবং এইটাই মোটামুটি করেছি। গ্রামের লোকের ছবি কোনো কালেই খুব একটা গ্রামের লোককে গিয়ে দেখানোর চেষ্টা করিনি। মানে আমি বলার চেষ্টা করছি যে গণনাট্য সংঘ যখন হয়েছে, গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘ যখন হয়েছে, তাদের সকলের মধ্যেই এই চেষ্টাটা ছিল যে আমাদেরকে যাই করতে হবে শহরের গণ্ডি ছাড়িয়ে আমাদেরকে পৌঁছে যেতে হবে প্রান্তিক অঞ্চলে। আমরা সেখানে, এই যেমন সেদিন আমি একটি ইন্টারভিউ শুনছিলাম যে কেরালার গ্রামে লোকে, চাষি একজন, তার দুই ছেলের নাম দিয়েছে, একজনের নাম দিয়েছে গোদার, আরেকজনের নাম দিয়েছে বার্তুলুচি, কারণ তার ওইখানে ফিল্ম সোসাইটি ওই গ্রামে গিয়ে গোদারের ছবি দেখিয়েছে। বা আপনারা সম্প্রতি একটি ছবি হয়তো দেখেছেন, সেই বাঙালি পরিচালক, তিনি এখানে ছবিটা করতে পারেননি বলে উড়িষ্যায় গিয়ে করেছেন, আদিউ গোদার। হ্যাঁ, সেটাও দেখে থাকতে পারেন। সেটাও একটি গ্রাম্য মানুষের সাথে গোদারের ছবির সম্পর্ক নিয়ে। যাই হোক, আমাদের ছবিটা কোনোভাবে পৌঁছে দেওয়া হয়নি। মানে ধরুন বিশপ লেফ্রয় রোডের পাশ দিয়ে যেতে যেতে বা মা, জয় মা বলে যারা গেছেন, তারাও কোনোভাবে কখনো মানে ছবিটাকে নিয়ে কোনো একটা, মানে দূরে নয়, সাঁতরাগাছি যাওয়া যেতে পারে, বা উলুবেড়িয়া, বা এতে ঘোড়াঘাটা, মানে বলছি যে ব্রহ্মপুত্র, দামোদরের এদিকেই থাকা যেতে পারে, কিন্তু যাননি। কেন যাননি? ওই যে বললাম যে সংঘ এখানে বারবার ভেঙে গেছে। এটি শঙ্খবাবুর লাইন, 1 দশকের সংঘ ভেঙে যায়। হ্যাঁ, এখানে এবং হিসেব করেই প্রায় দেখা গেছে যে 10 বছর 12 বছরের মধ্যে সব সংঘ ভেঙে গেছে, একটা সংঘ টিকেছে। কোন সংঘ? রাষ্ট্রীয় সেবক সংঘ। এবছর তাদের 100 বছর। এবং আজকে আপনি আপনাদের সমাজে বসে যে সংঘের সব থেকে বড় সাফল্য দেখতে পাবেন, সেটা রাষ্ট্রীয় সেবক সংঘেরই সাফল্য দেখতে পাবেন। যদি আপনার অল্টারনেটিভ সাংস্কৃতিক সংঘ 100 বছর না হলেও 50 বছর টিকতো, তাহলে আজকে আমাদের এখানে বসে 21 শতকে কি গন্ডগোল হলো, এই সত্যি বলছি যে এইটা হয়তো নাও করতে হতে পারত। কারণ আমাদের দেশ, কোনো সন্দেহ নেই, আজকে যতখানি হিন্দু রাষ্ট্রের দিকে ঝুঁকে, সাধারণ মানুষ যতখানি ঝুঁকে, আমাকে আপনাকে দিয়ে তো সমাজ নয়, সকলকে নিয়ে সমাজ,
যতখানি ঝুঁকে, যখন একটা দেশে এই প্রশ্নটা করাও প্রায় একটা শঙ্কার হয়ে দাঁড়িয়েছে যে আচ্ছা স্কুল বেশি দরকার না মন্দির বেশি দরকার, এই প্রশ্নটা করলেই আপনি যদি একটা কোথাও জনরোষের মধ্যে পড়ে যেতে পারেন, এখান থেকেই আপনার সংঘের ব্যর্থতা এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সাফল্য কোথাও আপনাকে বিচার করে দেখতেই হবে। আমি পড়েছি খুব বিপদে, আমার ধারণা আমার মতো অনেকেই। কারণ আমি 1986 সালে জন্মেছি, ওই 13.5 বছর হচ্ছে আমার 20 শতকের সঙ্গে সম্পর্ক। তখন আমি এমনি খেলেছি, দুধ মুড়ি খেয়েছি, ভাত খেয়েছি, স্কুলে গেছি, মাধ্যমিক দিয়েছি 2002 সালে। 2001 সালে পড়ে গেছে আমাদের 21 শতক। আর আমি সবকিছু, আমাদের গন্ডগোলটা কি হয়েছে জানেন তো, আমরা টিউশনিতে ভর্তি হয়েছি জেনে যে ফেলুদার টিউশনি, আর এসে দেখছি মোহনলাল মেঘরাজের ক্লাস চলছে। আমাদের গোটা জেনারেশনটার কাছে এই প্রবলেমটা হয়েছে যে আমরা তো সবই বড়িগুলো গিলে এসছি, আর কি হয় আমাদের তো মানে আমরা তো পাশ্চাত্য নয়, আমাদের হচ্ছে এই দিক সভ্যতা আস্তে আস্তে মানে এখন সব অনেকে কথা বলেন যে মনমোহন সিং 91 সালে করলেন লিবারালাইজেশন অফ ইকোনমি এবং বাবরি মসজিদ 2092 আমাদের অভিশাপের ঘন্টা বেজে গেল। ঘন্টা তখনই বেজেছিল, ইতিহাসগতভাবে হয়তো তা ঠিক, কিন্তু তখন তো আর বুঝতে পারিনি। ধরুন আমি পরবর্তীকালে ভাবতে গিয়ে দেখেছি যে 21 শতকের অ্যানাউন্সমেন্টটা কি ছিল, যে দিস ইজ 21 শতক বা 21 শতক কেমন হবে সেটা প্রথম কোন ঘটনাটা থেকে জানা যায়, যেদিন দুটো প্লেন ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ঢুকে যায়, ওই হচ্ছে 21 শতকের ঘোষণা। ওই যে পোস্ট ওয়ার্ল্ড ট্রেড সেন্টার পৃথিবী, তার রাজনীতি, তার জীবনবোধ, তার সেন্স অফ সিকিউরিটি, সেন্স অফ ইনসিকিউরিটি, মানে ধরুন আজকেও সকালবেলা খবরের কাগজে যখন মেডিকেল সোসাইটি বলে দিয়েছে যে এই নতুন ভাইরাসটা নিয়ে কিন্তু আপনাদের ভয় পাবার কিছু নেই, এটা জেনেরিক ভাইরাস, তারপরেও কিন্তু আপনার বাড়িতে গিয়ে টিভি চ্যানেলে আপনি দেখতে পাবেন আবার সেই ভয়ঙ্কর ভাইরাস ধেয়ে আসছে আপনাদের দিকে। বা ধরুন কোভিডের পরবর্তীকালে চায়ে চিনি খাচ্ছেন, ভাত সেদ্ধ করে খাচ্ছেন, ডালে নুন খাচ্ছেন, বুঝতে পারছেন না কি সর্বনাশ হবে। এই যে ফিয়ার সাইকোসিস আমাদের বন্ধু মিডিয়া আমাদের সর্বক্ষণ তুলে দিচ্ছে আমাদের হাতে, সেই অর্থে দেখতে গেলে এটা শুরু তো সেই ওয়ার্ল্ড ট্রেড সেন্টার থেকেই, যেদিন আমাদের জীবনটা অসুরক্ষিত হয়ে গেল এবং যে কোনো সুরক্ষার মাধ্যমে আমাদের যে কোনো কথা বোঝানো গেল, তো তারপর থেকেই। তো আমি তো তখন জানি না, আমি তো মেদিনীপুরে খবরের কাগজে পড়েছি, তারপর তো ক্রিকেট খেলতে চলে গেছি, হয়েছে আমেরিকায় অনেক দূরে। তারপরে আরো বেশ কয়েক বছর লাগলো আমাদের মানে হোয়াট ইজ দ্য এফেক্ট অফ ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ম্যাসাকার অন আওয়ার লাইফ, সেটা মোটামুটি ভাবে এখন হয়তো আমরা খানিকটা বুঝতে পারছি। আমি বলবো যে 21 শতক শুরু হয়ে গেছে 2011, ওয়ার্ল্ড ট্রেড সেন্টার হয়ে গেছে। 20 শতকে বাবরি মসজিদ ভাঙা হয়ে গেছে, কর সেবক শুরু হয়ে গেছে। আমার মনে হয় যে আমাদের দেশের রাজনৈতিক মৌলবাদ হিসেবে এই ঢাকনাটা খুলে গেল 2014-15 সাল নাগাদ। মানে সদর্থেই সকলে বুঝতে পারছেন যে ভারতীয় জনতা পার্টি এবং নরেন্দ্র মোদী যেদিন ক্ষমতায় এলেন অটল বিহারী বাজপেয়ী সরকারের 10 বছর পর, সেদিনকে বলা যেতে পারে যে আনুষ্ঠানিকভাবে এই ধর্মীয় মৌলবাদের যে চর্চা এখন চলছে এবং আগামী বহু বছর ধরে আমাদের দেশে চলবে, সেটার ঢাকনাটা প্রথম খুলে গেল এবং ঢাকনাটা উড়ে চলে গেল হচ্ছে 2019 সালে এবং 2020 সাল মিলিয়ে। 2019 যখন নরেন্দ্র মোদী দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হলেন এবং 2020 যখন কোভিড বলে একটা জিনিস এলো এবং আমরা পরবর্তীকালে দেখলাম যে ঠিক যেমন ভাবে উদার ধনতন্ত্র ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের অ্যাক্সিডেন্টকে নিজেদের পসরা সাজানোর একেবারে আদর্শ একটা ব্যবস্থার মতো করে গড়ে তুলেছিলেন, প্যান্ডেমিককে নিয়েও তারা মানুষের প্রাণ নিয়ে সেটাই করলেন। কিন্তু করলেন ঠিক আছে, এবারে আমরা কোথায় দাঁড়িয়ে আছি? আমি আমার জেনারেশনের অসুবিধের কথা বললাম, যে আমার অসুবিধে হচ্ছে যে আমরা এমন একটা সময় পড়াশুনো করা শুরু করলাম, এমন কিছু শিক্ষক শিক্ষিকা আমাদের কিছু জিনিস শেখানো শুরু করলেন, বোথ ইন স্কুল অ্যান্ড লেটার অন এডুকেশন সিস্টেম, মানে থিয়েটারে বলুন এতে বলুন। তারা বললেন, আমি জানি না এটা হয়তো বামপন্থার সঙ্গে খানিকটা যুক্ত বলেই হয়তো বললেন, কারণ সমাজতান্ত্রিকতার হ্যাংওভার তখনও আমাদের সোসাইটি থেকে চলে যায়নি, রাদার এখনো বোধহয় যায়নি।
মানে চলে যেত আমি বিশ্বাস করতাম, যদি আমাদের এই 20 শতক নিয়ে একটা আর্দ্রতা না থাকতো। এই যে আমাদের 20 শতক নিয়ে যে আর্দ্রতাটা, সেটা মূলত পশ্চিমবঙ্গের মানুষের ক্ষেত্রে বোধ হয় সমাজতান্ত্রিকতার প্রতি একটা আর্দ্রতা। আমি ভুলও হতে পারি, কিন্তু আমাদেরকে যেটা শেখানো হলো সেটা হচ্ছে যে একটা দায়ভারের কথা আমাকে বলা হলো, যে তুমি যেটা করছো সেটা যে এমনি এমনি নয়, ইট ইজ জাস্ট ফর নাথিং, মানে হোয়াট এভার কথাটা আমাদের ছিল না। বা এখন একটা নতুন কথা আছে WOK, ওক বা ওকে, এগুলো আমাদেরকে শেখানো হয়নি। আমাদেরকে সবসময় কানমূলে হোক বা ভালোবেসে হোক শেখানো হয়েছে, তুমি না একটা ফালতু জিনিস এখানে করতে আসোনি, তুমি বিরাট মহৎ কিছু করতে আসোনি, সমাজ পাল্টাতে আসোনি। আমি বলবো না, আমাকে সেরকম বোকালোক থিয়েটার শেখায়নি, পড়াশোনা শেখায়নি, কিন্তু আমাদেরকে একটা দায়ভারের ধারণা দেওয়া হয়েছিল। আমরা এসে পড়েছি একটা দায়হীনতার চর্চায়, যে একটা অদ্ভুত নব্য উদারবাদ এখন চালু হয়েছে। দেখো, মানে এটা হতেও পারে, নাও হতে পারে, তার মানে কি হবে, মানে কি হতে হবে, কি মানে কাইন্ড অফ জিনিসটা হচ্ছে রাতে কি খাবো আর কি, মানে ভাতও খেতে পারি, রুটিও খেতে পারি, স্প্যাগেটি হলেও মন্দ হয় না, কর্নফ্লেক্সটা চলতেও পারে, এই যে ধরনের, এই যে আমি কমিট করবো না, যেখান থেকে আমি বলতে চাইছিলাম যে কলকাতার ফ্র্যাগমেন্টেশন, যে কলকাতা কখনো কোনো স্থায়ী চর্চাকে জমি দেয়নি, যেই কারণে কলকাতায় আজ পর্যন্ত কোনো ন্যাশনাল থিয়েটার তৈরি হলো না, কোনো ন্যাশনাল ডান্স একাডেমি তৈরি হলো না, কিচ্ছু তৈরি হলো না। তার একটাই কারণ কলকাতা কোনো শিল্প সাহিত্যের স্থায়ী চর্চা কেন্দ্র হওয়ার জায়গাই নয়। এই জায়গাটাই হচ্ছে একটা ফ্লোট করার জায়গা, ওদিকে গ্রাম এদিকে গ্রাম, স্থায়ী চর্চা, মাঝখানে একটা বিশাল দিঘি, যেখানে আদতে ধনতন্ত্র আর ব্যবসাদাররা তাদের পসরা খুলে বসে আছে। আর ঘটনাচক্রে সব শিল্পী, সাহিত্যিক, ফিল্ম মেকাররা ভিড় করেছে এই বাজারটাতে, ভিড় করে বলছে, ওরে বাপরে আমি আর পাচ্ছি না, মানে প্রডিউসার এই করছে, সে তো হবেই, কারণ আমাদের কাছে তো কোনো উদাহরণ নেই যে আমরা জেলা মফস্বলে গিয়ে একটা সিনেমা ইকোসিস্টেম কিভাবে তৈরি করতে পারি, আমরা জেলা মফস্বলে গিয়ে একটা থিয়েটার ইকোসিস্টেম কিভাবে তৈরি করতে পারি। ছিল জেলা মফস্বলে, সেটা কলকাতার হাতে মৃত, কলকাতার হাতে তার হত্যা হয়েছে, এবং সেই হত্যা লীলায় মফস্বলের মানুষ এবং কলকাতার মানুষ তারা দুজনেই পার্টিসিপেট করেছে। ফলত এখন আমাদের শ্যামও গেছে, কুলও গেছে, হারও গেছে, দুলও গেছে। আমাদের দেশে রবীন্দ্র শতবার্ষিকী উপলক্ষ করে অনেকগুলো নাট্যগৃহ তৈরি হলো সরকারি অর্থে, তার বেশিরভাগই ত্রুটিপূর্ণ। যে সমস্ত সরকারি দপ্তর থেকে এই নাট্যগৃহগুলো নির্মিত হয়েছে তারা স্থানীয় মঞ্চ প্রচেষ্টার কোনো সংবাদ রাখেন বলে মনে হয়নি। যাই হোক, তবু কলকাতায় আমরা শুনেছিলাম এবং এখনো শুনি যে এই রবীন্দ্র সদনটি জাতীয় নাট্যশালা রূপে পরিণত হবে। গোড়াতেই বোঝা দরকার যে ন্যাশনাল থিয়েটার মাত্র একটি নাট্যমঞ্চ কিনা। আশা করি বেশিরভাগ লোকই বিশ্বাস করেন যে ন্যাশনাল থিয়েটার কেবলমাত্র থিয়েটার হাউস নয়, বরঞ্চ এমন একটা নাট্যশালা যেখানে উৎকৃষ্ট নাট্যাভিনয়ের সুযোগ আছে। তারপরেই উনি বলছেন, যাই হোক, উপরের উল্লেখগুলোতে একটা জিনিস স্পষ্ট হয় যে ন্যাশনাল একটা নাম মাত্র, ভিন্ন ভিন্ন লোকের কাছে এর অর্থ বিভিন্ন। তেমনি আমরা যখন ন্যাশনাল থিয়েটার বলি তখন অনেক ক্ষেত্রেই এর ব্যবহার ধোঁয়াটে এবং বিচারহীন। কি হলে একটা প্রতিষ্ঠান ন্যাশনাল হয় এবং সেই ন্যাশনাল থিয়েটারটা কি ধরনের থিয়েটার, এটা আমাদের বিচার করা উচিত। সরকারি উদ্যোগে যা করা হয় সেটাই কি ন্যাশনাল? তাহলে সরকারি খেতাব প্রত্যাখ্যান করায় শিশির কুমারকে অত প্রশংসা করা হয়েছিল কেন? আজ বিলেতের ন্যাশনাল থিয়েটার হয়েছে এবং তারা ও রয়্যাল শেক্সপিয়ার কোম্পানি ইংরেজ নাট্য জগতের পথপ্রদর্শক। অর্থাৎ কেবল সরকারের পয়সায় যেমন তেমন করে একটা নাট্যগৃহ চালালেই সেটা জাতীয় হয়ে ওঠে না। জাতির মনে হওয়া চাই যে আমরা এই থিয়েটার, এটা আমাদের গৌরবের বস্তু, এখানকার নাট্য সৃষ্টি আমাদের জাতীয় সংস্কৃতির সম্পদ। নইলে লোকরঞ্জনী শাখা তো এখনই ন্যাশনাল হয়ে বসে আছে। প্রশ্ন হচ্ছে, সমগ্র বা অর্ধ বাঙালি জাতির কাছে বাংলা সংস্কৃতির ঐতিহ্য কি কখনো গুরুত্বপূর্ণ মনে হয়েছে? আমার সেই ইতিহাস বোধ নেই, আমার জ্ঞান নেই। আমি খুবই উদ্গ্রীবভাবে জানতে চাই যে অন্তজ শ্রেণী, অধিবাসী, আদিবাসী, গ্রামীণ মুসলমান, হিন্দু, সাঁওতাল মানুষ, গোটা পশ্চিমবঙ্গের মানুষকে পশ্চিমবঙ্গের সরকারি বেসরকারি শিক্ষা সমাজ
কতখানি নক্ষত্র খচিত 20 শতক চলাকালীন কতখানি একাত্ম করে নেওয়ার চেষ্টা করেছিলেন আমার সেটা জানা নেই, কিন্তু আমার এক ধরনের অভদ্র ধারণা বা উদ্ধত ধারণা যে সেই চেষ্টা বোধহয় বিশেষ হয়নি। না হলে আজকে আমরা যে সময়ের মধ্যে এসে দাঁড়িয়েছি, যে বিপদের মধ্যে অন্তত আমার জেনারেশনটুকু পড়ে আছে, তারা হয়তো এতখানি বিপদের সম্মুখীন হলে মানে নাও হতে পারতাম, অন্য বিপদের সম্মুখীন হতাম। আমরা মূলত প্রথম কথা আমি এসেই শুনছিলাম অভিকবাবু এবং জাগরিদির খানিকটা কথা যে নক্ষত্র নতুন তৈরি হবে কিনা। আমার মতে বলে না, নক্ষত্রের দরকার নেই। সেখান থেকে আমার ধারণা আমরা দুটো রকেট খুঁজছি। আমি আমার আলোচনার একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি, কারণ এই ধরনের এই শহরে বসেই শহুরে হতাশার কথা বেশি বলা মানায় না, বরং মানে গ্রামে গিয়ে শহুরে হতাশা এবং শহরে এসে গ্রামীণ মস্তির কথা বলা অনেক বেশি বেটার অপশন। আমার ধারণা আমরা দুটো রকেটে চাপতে চাইছি। একটা খুব কিয়দ অংশ, খুবই সামান্য অংশ, যারা কলকাতা শহরে এখন বাংলা থিয়েটার দেখেন এবং বাংলা সিনেমা দেখেন এবং তাদেরই খানিকটা অংশ বোধহয় সিপিএমকে ভোট দেন, তারা বোধহয় একটা রকেটে চাপতে চাইছি যেটা একটা মিডনাইট ইন প্যারিসের মতো, যেখানে গিয়ে আমার ডান দিক দিয়ে সলিল চৌধুরী যাবেন, বাঁ দিক দিয়ে হেমন্ত মুখার্জি চলে যাবেন, হঠাৎ একটা ঘর খুলবে, একটা দরজা, ভেতর থেকে হলুদ আলো আসবে, সবাই বলবে রবিবাবু ওই ঘরে আছেন, এখন একটু বিশ্রাম করছেন। হয় এরকম একটা পাব বা ক্লাবে আমরা সবাই যেতে চাইছি। আর একটা বৃহৎ অংশ, অনেকটা বড় অংশ, আর একটা রকেট যেটা অলরেডি বানাচ্ছেন ইলন মাস্ক, সেটাতে চড়ে যেতে চাইছি একটা অনন্ত মস্তির গ্রহে, যেখানে দিনটা 48 ঘন্টা আর রাতটা 52 ঘন্টা, আর প্রচন্ড নাচাগানা চলছে, প্রচন্ড মস্তি চলছে। সো সেটা ইলন মাস্ক যদি আমার ধারণা সন্ধান করছেন, পেয়েও যাবেন, আমাদের লাইফ টাইমে না হোক পরবর্তী লাইফ টাইমে পেয়ে যাবেন। আর একটা আমার ধারণা যে এই যে রকেটের বাসনাটা, মিডনাইট ইন প্যারিসের যে রকেটটা, যেটা আমাদেরকে নিয়ে ফেলবে একেবারে আপনার বাংলার শিল্প সাংস্কৃতিক স্বর্ণযুগের হেলিপ্যাডে, সেটা আমার ধারণা আর কয়েকটা জেনারেশন চলে গেলেই এই রকেটের বাসনাটা আর থাকবে না। আমার যেটা মনে হয় যে আমরা যা করতে পারতাম আমরা করিনি। আবার অনেকের এটাও মনে হতে পারে যে না, এটা করা আমাদের দায় ছিল না। এমনও একটা ধারণা গণতন্ত্রের হতে পারে যেখান থেকে মনে হতে পারে যে গণতন্ত্র যদি গণতন্ত্র, আমরা মনে করতে পারি পিটার ভাইসের সেই নাটকের দুজনের সেই তর্ক, জাঁ পল মারা এবং মার্কুই দে সাদ, যারা সম্পূর্ণ দু রকমের মন্তব্য রেখেছিলেন মানুষকে নিয়ে, যে সহজ কথায় বলতে গেলে যে তুমি মানুষকে ছেড়ে দাও, তারা নিজেদের জীবনযাপন নির্বাচন করে নেবে না। জাঁ পল মারা বলেছিলেন যে না, মানুষ অত বুঝে না, মানুষকে একটা ছাতার তলায় নিয়ে এসে তাদের জীবনযাপন বুঝিয়ে দিতে হবে। আমরা হয়তো বুঝতে পারিনি কোন সময় থেকে আমরা উদারতার হাত ধরব, আমরা হয়তো রেজিমেন্টেশনের কথার অন্য মানে বুঝেছি। আমাদের চোখের সামনে থেকে ধর্মীয় মৌলবাদ বা একটা ফ্যাসিস্ট শক্তি আমাদের চোখের সামনে থেকে সংগঠন করে নিজেদেরকে বলিয়ান করে বেরিয়ে গেল, আর আমরা পড়ে রইলাম উইজডম ট্রি এর আলোচনা সভায়। তো ফলত নিশ্চয়ই একটা ভেবে দেখার দরকার আছে যে 20 শতক, 21 শতকটা আমি ধরতে বারণ করছি, 20 শতকে কি কি হলো এবং কি কি হলো না, যে কারণে আমরা একই রাতে মানে একই সময় আমাদের বাড়ির সম্পদে ভরে গেল, আবার সে সম্পদ ডাকাতিও হয়ে গেল। আর ছোট্ট একটা প্রশ্ন দিয়ে আমি একটা শেষ করতে চাইব যে আচ্ছা, রবীন্দ্রনাথ, সত্যজিৎ, শঙ্খবাবু, জাপানে কবিতা পড়া হচ্ছে না, আমরা আমাদের মতো সংস্কৃতিটাকে যে সূচি, ঠিক দারুণ, ইতিহাস এটাকেই সংস্কৃতি বলে দিচ্ছে, এটা এক ধরনের কাউন্টার ফ্যাসিজম নয় তো? আমরা ভাবতে থাকি, আমরা করতে থাকি, কিন্তু যদি আমরা মনে করে থাকি যে নক্ষত্র শুধু আমাদেরই আছে, আমার মনে হয় 150 কোটি লোকের দেশে বসে আমরা ভুল করতেই পারি। নিজস্ব রুচি, নিজস্ব বোধ সবসময় মূল্যবান, কিন্তু 21 শতকে
আজকে আমরা যারা মনে করছি আমরা একটা বিপদ সীমার সামনে দাঁড়িয়ে, তারা যদি এইভাবে ভেবে দেখতে পারি যে বাড়ির খাটে বসে যদি সুদেষ্ণা বসুর নক্ষত্রদের, 20 শতকের নক্ষত্রদের কথা পড়তে পড়তে আমার কানে ভেসে আসে মহিয়া মে কাসি কাসাইয়া মারলে খাচা খাচ খাচ খাচ, সেটা অন্য কারো নক্ষত্র হতে পারে। ধন্যবাদ।